লাঞ্চের পর তিন বন্ধু মিলে অফিসের একই ডেস্কের সামনে বসে আছে। ঈশানের মুখটা গোমড়া দেখে ওর বন্ধু মেহেদি জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, তোর এই অবস্থা কেন? মুখটা বাংলার সাতের মতো করে রেখেছিস কেন? মুখ গোমরা করবে না তো কি লাফালাফি করবে? হ্যাঁ চোপ, দেখলি না দুপুরে ম্যাডাম কীরকম লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে দিল। এটা আর নতুন কি? সামান্য এদিক থেকে ওদিক হলেই তো ম্যাডাম ঝাড়তে শুরু করে, তাহলে এতে আবার মন খারাপ করার কি আছে? সামান্য হলে কি আর মন খারাপ করতাম নাকি? আমি তো ওনাদের ভালোর কথা ভেবেই প্ল্যানটা চেঞ্জ করে নতুন করে প্ল্যান তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করেছিলাম। আর ম্যাডাম সেটাতে খুশি তো হলোই না, উল্টো আমাকে আরও একগাদা কথা শোনালো। এই হচ্ছে বড় লোকের একটা সমস্যা। ভালো কিছু সহ্য হবে না, নিজে যেটা চাইবে সেটা খারাপ হলেও সেটাই করতে হবে। তাহলে তুই ম্যাডামের মন মতো কাজটা কেন করলি না? তুই জানিস না উনি আগাগোড়া এরকম রাগী আর একরোখা। ওনার যেটা মন চায় উনি সেটাই করেন। অন্য কারো কথা কিংবা প্ল্যান ওনার কখনো পছন্দ হয়েছে বল? কিছুই ভালো লাগছে না, চাকরিটা ছেড়ে দিতেও পারছি না, আবার অন্য কোথাও আরেকটা চাকরি নিতেও পারছি না। যদি সুযোগ থাকতো তাহলে এখান থেকে সত্যিই চলে যেতাম। রোজ রোজ এইসব আর ভালো লাগে না। মামা, চাইলেই কি আর চলে যাওয়া যায়? ম্যাডামের প্রেমে যেভাবে বাধা পড়েছো তুমি, তাতে কি করে এখান থেকে চলে যাবে বলো? আর প্রেম ভালোবাসা, আমার কপালে আবার প্রেম ভালোবাসা আছে নাকি? খামোখা এসব বলে কেন কাটা খেয়ে নুনে ছিটে দিচ্ছিস তোরা? এতে আবার নুনের ছিটা দেওয়ার কি হলো? আর তুই তো ম্যাডামকে পছন্দ করিস। ম্যাডাম এই বিষয়টা জানে না, জানতে পারলে ঠিকই দেখতি তোর সাথে আর রাগারাগি করতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, নাচবে, আমাকে মাথায় তুলে নাচবে। ওনার সাথে তো আমার বিয়ে হচ্ছে, সেজন্য নাচতে হবে না? আজ বাদে কাল ম্যাডাম যখন তোর ভালোবাসাটা গ্রহণ করবে, আর যখন জানতে পারবে এই জুনিয়র ছেলেটা অফিসের সিনিয়র ম্যাডাম আর রাগী বজ্জাত বসের মেয়েকে ভালোবাসে, তখন ঠিকই দেখবি একদম আদরে আদরে ভরিয়ে রাখবে তোকে। আর বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে, দেখিস বন্ধু। তুই মন খারাপ করিস না। রাখতো তোদের এসব ফালতু কথা। একে তো এমন একটা কাণ্ড ঘটালো, আর তার উপর আবার এইসব কথা বলিস। দেখ, যেটা হবার নয় সেটা নিয়ে মশকরা করিস না তো। মস্করা করার কি হলো বন্ধু? তুই তো ম্যাডামের অফিসে আসার পর থেকেই ওনাকে পছন্দ করিস, সেটা কখনো বলেছিস? আর না ওনাকে বোঝানোর চেষ্টা করেছিস? এসব কখনো সম্ভব না। এমনিতেই প্রতিনিয়ত হাজারটা কথা শোনায়, নিজের যোগ্যতার থেকে বেশি কিছু চাওয়াটা অন্যায়। ম্যাডাম এমনিতেই যেভাবে প্রতিদিন কথা শোনায়, তাতে এসব জানতে পারলে আমার আর রক্ষা থাকবে না। প্রেম ভালোবাসা এইসব একটু আধটু হয়। মানুষ কার উপর রাগ অভিমান করে জানিস তো? যাকে খুব বেশি ভালোবাসে তার উপর। মেহেদির কথা শুনে ঈশান চুপ করে রইল। অন্যদিকে সিনথিয়া ওদের কেবিনের বাইরে থেকে দাঁড়িয়ে সবটাই শুনল। এরকম কথা শোনার সাথে সাথেই যেন সিনথিয়া কোনো এক অজানায় হারিয়ে গিয়েছিল। তারপর যখন শুনল ঈশান ওকে পছন্দ করে, তখন থেকে সিনথিয়া কেমন যেন অসহায়ভাবে ছেলেটার দিকে তাকিয়ে রইল। দুপুরে মিটিংয়ের সময় সিনথিয়া ঈশানের সাথে খুব বেশি সিন ক্রিয়েট করে ফেলেছিল। তারপর তারপর থেকেই ওর মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ ছেলেটার সাথে মিসবিহেভ করার পরেই ও বুঝতে পেরেছিল যে ছেলেটাকে একটু বেশি বলে ফেলেছে। তাই ঈশানের কেবিনের দিকে আসছিল, ভেবেছিল ছেলেটাকে সরি বলে দিবে, তাতে হয়তো গিল্টি ফিলটা কমবে। কিন্তু যখনই ঈশানের কেবিনের সামনে আসলো, তখনই শুনতে পেল ঈশান ওকে পছন্দ করে। অবশ্য সিনথিয়া কিছুটা আঁচ করতে পেরেছিল যে ঈশান ওকে সবসময় কেমন আর চোখে দেখে, হয়তো ওকে পছন্দ করে। কারণ যদি তাই না হতো তাহলে ছেলেটা সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করতো না। সিনথিয়া সামান্য বিষয় ভেবে সবটা ছেড়ে দিয়েছে। আর আজকে ঈশানের বন্ধুদের কথা শোনার পর সিনথিয়া বিষয়টাকে শিওর হয়ে গেল। সিনথিয়া আর ঈশানের কেবিনে যেতে পারল না। যখন ভাবলো ছেলেটা ওকে পছন্দ করে, তখনই কেমন আকাশ কুসুম ভাবতে লাগলো। অন্যদিকে অফিস টাইম শুরু হতেই ঈশানের বন্ধুরা ওদের ডেস্কে যাওয়ার জন্য বেরিয়ে আসতে গেলে তখন সিনথিয়া নিজের কেবিনে চলে আসলো। আর এসে শুধু এক মনে ঈশানের কথাগুলো ভাবতে লাগলো। ছেলেটার ওই অসহায় মুখটার দিকে তাকিয়ে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছিল।
সিনথিয়া বারবার ভেবেছিল ছেলেটার সাথে মিসবিহেভ করবে না, তারপরও কেন যে রাগটা কন্ট্রোল করতে পারে না জানে না। 6টা মাস হলো সিনথিয়া অফিসে আসছে। সিনথিয়া আব্বুকে অর্থাৎ অফিসের সাবেক বসকে ব্যবসায়ের ক্ষেত্রে বাইরে বাইরে ঘুরতে হয়, তাই দেশের বিজনেসটা ওকেই সামলাতে হচ্ছে। আর যখন থেকে সিনথিয়া অফিসে আসতে শুরু করেছে তখন থেকে ও ঈশানকে কেন জানি সহ্য করতে পারে না। কিন্তু আজকের বিষয়টা একদম অন্যরকম হয়ে গেল। মেয়েটা যখন থেকে শুনলো ঈশান ওকে পছন্দ করে তখন থেকে কেমন যেন বুকের ভিতরটা একটা হাহাকার করে উঠছে। একটা ছেলে ওকে পছন্দ করে আর ও সেটা সেই ছেলেটার এতটা কাছে থেকেও কেন বুঝতে পারলো না। কথাগুলো ভেবেই সিনথিয়া মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটার এতটাই মন খারাপ হলো যে ও আর অফিসে থাকতে পারলো না। সিনথিয়া আর ঈশানের সামনে গিয়ে দাঁড়াতে পারলো। একটা জুনিয়র ছেলে ওকে পছন্দ করে সেটা সিনথিয়া ওর সিনিয়র হয়েও বুঝতে পারেনি। সিনথিয়া ঈশানের থেকে 4-5 বছরের বড় হয়েও কেন এই বিষয়টা বুঝতে পারলো না। সিনথিয়া যবে থেকে অফিসে এসেছে তবে থেকেই সবার সাথে এরকম রাগ দেখিয়ে কথা বলে, আর কাজের ক্ষেত্রে তো কাউকে কোনো ছাড় দেওয়া হয় না। তার উপর আজকে ঈশানের সাথে সিনক্রেটটা অনেক বেশি করে ফেলেছিল, তাই খারাপ লাগা থেকেই ওকে সরি বলতে গিয়েছিল। পরদিন ঈশান যখন অফিসে আসলো দেখে মেহেদি আর শুভ কেউই এখনও আসেনি। ঈশান ম্যানেজারের থেকে জানতে পারলো ওদের নাকি ম্যাডাম অফিসের কাজে বাইরে কোথাও একটা পাঠিয়েছে। ঈশান ডেস্কে এসে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। এরই মাঝে পিয়ন এসে ঈশানকে ডেকে গেল, বলল ম্যাডাম নাকি ওকে ডেকেছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, প্রস্তুত হলো আবার হাজারটা কথা শোনার জন্য, কারণ যতবারই ওকে ম্যাডাম কেবিনে ডেকে নেয় ততবারই ওকে একগাদার কথা শুনতে হয়। কথাগুলো ভাবতে ভাবতেই ঈশান সিনথিয়া ম্যাডামের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। অনুমতি নিয়ে ভিতরে আসতেই দেখলো ম্যাডাম আজকে আর চেয়ারে বসে নেই, একদম রুমের শেষ দিকটায় যে জানালাটা আছে সেটা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, আর জানালাটা আজকে খোলা। তার উপর ম্যাডাম ওনার কোমর ছাড়িয়ে চুলগুলো খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। সিনথিয়া আজ শাড়ি পরেছে। মেয়েটা প্রতিদিন অফিসে আসে, কিন্তু অন্য সব বসদের মতো স্মার্ট শার্ট প্যান্ট আর কোট টাই পরেই আসে। কিন্তু আজকে মেয়েটার কি হলো যে শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে আছে, তার উপর আবার হাত ভর্তি চুড়ি। দেখেই বোঝা যাচ্ছে ভদ্রমহিলা খুব ফুরফুরে মেজাজে আছেন। যাকে যাক, ঈশান এসব ভেবে কাজ নেই। ছেলেটা ম্যাডামের ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে রইল। সিনথিয়া যখনই বুঝতে পারলো ঈশান এসে দাঁড়িয়ে আছে তখন বলতে শুরু করলো, ঈশান সাহেব এদিকে আসুন। ঈশান একটু অবাক হলেও আস্তে আস্তে গিয়ে ম্যাডামের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সিনথিয়া একবার ঈশানের দিকে ফিরে দেখল ওর মুখটা কালো হয়ে আছে। সিনথিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু একটা ভেবে মুখে মিষ্টি হাসি রেখে বলল, ঈশান কালকে ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। কাল সবার সামনে ওইরকম করে আমি ঠিক বলতে চাইনি, কিন্তু তখন মাথায় রাগ উঠে গেছিল। একে ম্যানেজার কী সব ভুলভাল কাজ করেছে, তার উপরে আপনি আবার আমাকে না জানিয়ে প্ল্যানটা চেঞ্জ করে ফেললেন, তাই রাগ হয়ে গিয়েছিল। সেই জন্য আপনার উপরে ওরকম শাউট করে ফেলেছি। তার জন্য আমি সত্যি অনেক অনেক দুঃখিত। আপনি প্লিজ আমার উপরে রাগ করে থাকবেন না। ম্যাডামের মুখ থেকে এরকম দ্বারা কথা শুনে ঈশান চুপ করে রইল। তারপর যখন মনে হলো ম্যাডাম ওকে সরি বলেছে, তারপর থেকে মাথায় ঘুরপাক খেতে লাগলো, এও কি সম্ভব? অফিসের বসের রাগী মেয়েটা নাকি ওকে সরি বলেছে। ঈশান কিছুটা অবাক হলো। এই মেয়ে তো কাউকে সরি বলার নয়, তার উপর অফিসে যবে থেকে এসেছে তবে থেকে সবাইকে ঝাড়ের উপর রেখেছে, কিন্তু আজকে ওকে সরি বলছে। ঈশান মাথা তুলে ম্যাডামের দিকে তাকালো। ম্যাডাম একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, মেয়েটা মজা করছে না তো? কথাটা ভেবে ঈশান কিছু একটা বলতে যাবে, তার আগে ম্যাডাম বলতে লাগলো, কি হলো, কিছু বলছেন না যে? বুঝেছি, আপনি সরিটা অ্যাকসেপ্ট করছেন না, তাই তো? কালকে বিহেভিয়ারের জন্য আমি সত্যি অনেক বেশি সরি। ঈশান, আপনাকে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি ম্যাডাম, বলুন। তার আগে বলুন আপনি সরিটা অ্যাকসেপ্ট করেছেন কিনা।
আপনি সরি বলবেন না। তাছাড়া আপনি আমার অফিসের বস, আপনি সরি বলার কোনো দরকার নেই। আমি ভুল করেছি, তার জন্য বকা দিতেই পারেন। আমার উচিত ছিল বিষয়টা আপনাকে জানানো। এখন বলুন কি বলবেন আর কি জন্য রেখেছেন? সিনথিয়া এবার ঘুরে ঈশানের মুখোমুখি দাঁড়ালো। মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলতে লাগলো, আগে আমার দিকে তাকান ঈশান, ভালো করে দেখে বলুন না কেমন লাগছে আমাকে। ঈশান সিনথিয়া ম্যাডামের এরকম আচরণে একের পর এক অবাক হয়ে যাচ্ছে। তার উপর মেয়েটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসে ওর সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল চেহারায় বলছে ওকে কেমন লাগছে। ঈশান একটা শুকনো ঢোক গিলল, কারণ মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের কিউট লাগছে। ম্যাডামকে আজকে দেখে বোঝাই যাচ্ছে না মেয়েটা ওর থেকে ঠিক গুনে গুনে 4টা বছরের সিনিয়র। সিনথিয়াকে দেখতে একদম পুতুলের মতো লাগছে আজকে। শাড়িতে যে মানুষকে এত সুন্দর লাগবে ঈশান কখনো কল্পনাও করতে পারেনি। ঈশান মেয়েটাকে আরেকবার দেখে নিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, হ্যাঁ, না মানে আসলে ম্যাডাম, আপনাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। যে কোনো ছেলে প্রথম দেখাতেই আপনাকে পছন্দ করে ফেলবে। সিনথিয়া এবার খানিকটা লজ্জা পেল। তারপর কানের কাছে ওর এলোমেলো বেবি হেয়ারগুলো গুজে দিল আর লজ্জামাখা কণ্ঠে বলল, আর আপনি? ঈশান আর একটু অবাক হলো। অবাকে চরম সীমায় পৌঁছে গিয়ে যখন মেয়েটার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল, তখন মেয়েটা ওর চোখে চোখ রাখলো। তারপর হুটহাট করে যেটা করলো সেটা শোনার জন্য ঈশান যেন কখনো কল্পনাও করেনি। কারণ সিনথিয়া সোজাসাপটা প্রশ্ন করলো, ঈশান বিয়ে করবেন আমাকে? সিনথিয়ার কথা শুনে ঈশানের এবার যেন হার্ট ফেল করার মতো অবস্থা হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল যখন শুনল ম্যাডাম ওকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। মেয়েটার মাথা টাথা খারাপ হলো নাকি? ওর সাথে মজা করছে না তো? এই বুঝি ম্যাডাম খিলখিল করে হেসে বলে উঠবে। আর ঈশান মজাটাও বুঝতে পারেনি। ঈশান নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করতে লাগলো, কারণ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। ঈশানকে চুপ করে থাকতে দেখে ম্যাডাম আবারও বলতে লাগলো, কি হলো ঈশান, বললেন না যে বিয়ে করবেন না কিনা আমাকে? ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার অফিসের বস, আর সেই আপনি কি না বলছেন? ঈশান, আমি সবটা জেনে শুনেই বলছি। আমি কাল শুনেছি আপনি আমাকে পছন্দ করেন। আমি অফিসে আসার প্রথম দিন থেকেই নাকি আপনি আমাকে অসম্ভব রকমের ভালোবাসেন। কালকে আপনাদের সব কথা শুনেই বুঝতে পেরেছি। আমি খুবই লজ্জিত ঈশান যে আমি এরকম একটা মিসবিহেভ করে ফেলেছি আপনার সাথে। আমার উচিত হয়নি এতগুলো দিন আপনার সাথে এরকম করা। আমার বোঝা উচিত ছিল আমার এতটা কাছে থেকে কেউ একজন আমাকে ভালোবাসে। আমি বস হয়ে সেটা বুঝতে পারিনি। রাগ অভিমান দেখিয়ে সবসময়ই খালি হাজারটা কথা শুনিয়ে গেছি আপনাকে। ঈশান কোনো কথা বলছে না। ও বারবার চোখ মেলছে আর চোখ বন্ধ করছে, কারণ সিনথিয়া ম্যাডাম এরকম একটা কথা বলেছে যেটা বিশ্বাস করাটাই দায়ী হয়ে পড়েছে। ঈশানের থেকে রেসপন্স না পেয়ে এবার হুটহাট করেই সিনথিয়া ওর একটা হাত ধরল। এমন কিছুর জন্য ঈশান আরও প্রস্তুত ছিল না, কারণ মেয়েটা এরকম কোনো কাজ করবে সেটা তো কল্পনারও ব্যতীত। ম্যাডাম ঈশানের হাতটা ধরতেই ওর ভিতরে কেমন যেন একটা ঝড় বয়ে গেল। এবার সিনথিয়া ঈশানের আরেকটু কাছাকাছি এসে দাঁড়ালো, আর এতটাই কাছাকাছি আসলো যার জন্য ঈশানের মনে হচ্ছিল ওর হাড়টা খুলে এবার বুঝি হাতে চলে আসবে। সিনথিয়া ম্যাডামের বুকের ধুকপুকানিটা ঈশান বেশ স্পষ্ট শুনতে পাচ্ছে। ঈশান আর কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম আবারও বলতে লাগলো, ঈশান, আমি যা বলছি সব ভেবে আর অনেক চিন্তা করেই বলছি। বিয়ে করবেন আমাকে? কাল সবটা শোনার পর আমি সারাটা রাত ভেবে ডিসিশন নিয়েছি যে আমাকে ভালোবাসে, আমাকে সব পরিস্থিতিতেই পছন্দ করে, আমি তাকেই বিয়ে করব। আমি জানি আপনি আমাকে ঠিক কতটুকু পছন্দ করেন, আর আপনি মধ্যবিত্তদের সেটাও জানি। ঈশান, আপনার কিছু থাকুক বা না থাকুক, আমার জন্য ভালোবাসাটা তো আছে। তাই আপনাকে আমি বলছি, আমাকে বিয়ে করবেন ঈশান? ম্যাডাম, আপনি আমার সাথে মজা করছেন তাই না? আমি আপনার মজার পাত্র হতে চাই না ম্যাডাম। প্লিজ আপনি এইসব কথা আর বলবেন না। আমার কেমন ভয় লাগছে আপনার কথা শুনে। স্যার যদি এসব জানতে পারে তাহলে আমাকে গুলি করে মারবে ম্যাডাম।
ঈশানের কথাতে সিনথিয়ার মুখটা মলিন হয়ে গেল। মেয়েটা ঈশানের হাতটা ছেড়ে দিল, তারপর আবারও গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। কিছুটা সময় নীরবতা চলার পর সিনথিয়া আবারও বলতে লাগলো, আমি বুঝতে পারছি আমার দিক থেকে আপনি বলবেন এটাই সম্ভব না। আমি বুঝতে পারছি আপনার দিক থেকে আপনি বলবেন এটা সম্ভব না। ঈশান জানেন, কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি যখন থেকে শুনেছি আপনি আমাকে ভালোবাসেন। জীবনে প্রথমবার কারোর থেকে শুনলাম কেউ আমাকে ভালোবাসে। ঈশান, আপনি হয়তো অবাক হচ্ছেন, এত সুন্দর একটা মেয়ে এরকম কোনো কথা কেন বলছে। জীবনের অনেকটা সময় আমি বাইরেই কাটিয়েছি জানেন তো। গত 2 বছর আগে বাসায় আসি, তারপর আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিল। বিয়ের ঠিক আগের দিন রাতেই ছেলেটা পালিয়ে যায়। আর তৎক্ষণাৎ হুটহাট করেই কাউকে বিয়ে করার মন মানসিকতা আমার ছিল না, কারণ ওই ছেলেটাকে আমি বিয়ে করতে চাইনি, যাকে চিনি না জানি না। হঠাৎ করে দেশে আসলাম আর আব্বু তার সাথে আমার বিয়ের কথা বললো। তারপরেও আব্বুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে বাধ্য হয়েছিলাম। দ্বিতীয়বার দেখে শুনেই বিয়েটা ঠিক হলো। আমি এই বিয়েটাতে আগে থেকেই রাজি ছিলাম না, কারণ আব্বু হুটহাট করে নেওয়া এরকম একটা সিদ্ধান্ত যেটা আমার পক্ষে মানা সম্ভব না। আমার কোনো মতামতের প্রয়োজন নেই ওদের কাছে, তাই আমি বিয়েতে রাজি হচ্ছিলাম না। কিন্তু পরবর্তীতে যখন আব্বু কান্নাকাটি করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, তখন আমি বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে তো আজ বাদে কাল করতেই হবে, সেজন্য ওদের কান্নাকাটিতে এবারও হ্যাঁ বলেছিলাম। সেটা কেমন ছিল, কি ওর পরিচয় কিছু জানার চেষ্টা করিনি। কিন্তু দ্বিতীয়বার ঠিক আগের বারের মতো আরেকটা বিপত্তি ঘটলো। দ্বিতীয়বার বিয়ের আসরে পুলিশ আসলো। পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল। ছেলেটা একটা মার্ডার কেসের আসামি আর মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সাথেও জড়িত। সেদিন ওই বিয়ের আসরেই আমি আব্বু আম্মুকে রাগের মাথায় বলে দিয়েছিলাম, যদি ফের আমাকে আবার বিয়ের কথা বলে তাহলে সুইসাইড করে নেব। কথা শোনার পর আব্বু আম্মু ভয় পেয়ে গেছিল, তাই কোনোভাবেই আর আমাকে বিয়ের জন্য চাপ দেয়নি। তারপর থেকে ভেবেছিলাম বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে ভালোবেসে তবেই করব। এতগুলো দিন পেরিয়ে গেলেও ভালোবাসার মতো কাউকে আমি দেখিনি। কেউ আমাকে পছন্দ করেছে কিংবা প্রপোজ করেছে এরকমটা কখনো হয়নি ঈশান। সবাই আমার রাগ আর জেদের কাছেই হেরে যেত। আর বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, বান্ধবীদের সাথে ছুটির দিনে একটু ঘুরতে বেরোনো, এমন করেই চলেছে। কয়েকটা ছেলে অবশ্য পেছনে ঘুরেছে, আমি তাদের পাত্তা দিইনি। বকাটে ছেলেদের আমি দেখলেই চিনতে পারি একটা ছেলে একটা মেয়ের দিকে ঠিক কেমন নজরে তাকায়, সেটা একটা মেয়ে দেখলেই বুঝতে পারি। কিন্তু আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি ঈশান। আমি হয়তো সেই মানুষটাকে পেয়েছি যে আমাকে খুব ভালো রাখবে, সবসময় আগলে রাখবে, আব্বু আম্মুর পর সবচেয়ে বেশি ভালোবাসবে। ঈশান, আপনার টাকা পয়সা নেই, আপনি গ্রাম থেকে এসেছেন, আমি এসব কিছু জানতে হবে না আমার। আমি শুধু জানি আপনি আমাকে ভালোবাসেন আর সামনের দিনগুলোতে আমাকেই ভালোবাসবেন। আপনি হয়তো অবাক হচ্ছেন যে নিজের থেকে গুনে গুনে 4টা বছরের সিনিয়র একটা মেয়ে, তাও আবার অফিসের বসের মেয়ে, সে কিনা আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ঈশান, আমি কালকে জানার পর থেকে আপনাকে নিয়ে ভেবেছি, আর ভেবে আমার মনে হয়েছে যে সত্যি আপনার সাথে আমি ভালো থাকবো। আপনার তো টাকা পয়সা নেই, কিন্তু আমি বলছি আমি মানিয়ে নিতে পারবো আপনার সাথে। আব্বু আম্মুর বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওদের সামনে নেব। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই আমি সবটা ঠিক করে নেব। ঈশান, শুধু আমাকে একটা সুযোগ দিন, আপনার লাইফে আসার, ভালোবেসে বিয়ে করে নিন না আমাকে। একই অফিসের বস, তার উপর আবার ওর থেকে সিনিয়র, যে কিনা বলছে ওকে বিয়ের কথা। এরকম কিছু শুনে ঈশানের মাথাটা যেন ঘুরছে। ঈশান, আপনি হয়তো ভাবছেন একটা মেয়ে অফিসের বস, সে কী করে নির্লজ্জের মতো এরকম কথা বলছে। আমি জানি আপনি নিজের অবস্থানের কথা ভেবে কখনোই পারবেন না এসব কথা আমাকে বলতে, তাই নিজে থেকেই বলতে বাধ্য হলাম। আমি আপনাকে জোর করবো না ঈশান, আমাকে পছন্দ করেন তাই বলছি। সবটা শোনার পর আমার মনে হয়েছিল আপনাকে কথাটা জানানো দরকার। আমি আপনাকে বিয়েটা করতে চাই। আমার বিয়েটা অন্য কোথাও হয়ে গেলেও আপনি হয়তো আমাকে কখনো বলতে পারবেন না আমাকে ভালোবাসেন। ম্যাডাম, আমাকে একটু ভাবতে দিন প্লিজ। সিনথিয়া চুপ করে রইল। ঈশানের সামনে মাথা নিচু করে আছে মেয়েটা। এই মুহূর্তে দেখতে একদম বাচ্চা, যেমন মন খারাপ করতে থাকে ঠিক তেমনই লাগছে মেয়েটাকে। এবার ঈশান ভাবলো, গ্রামে আম্মু আর বোন আছে, আব্বু নেই, অনেক দিন আগেই ওদের ছেড়ে চলে গেছে। এই শহরে
আসার পর অনেক যুদ্ধ করতে হয়েছে চাকরিটার জন্য। যদি বসের মেয়েকে বিয়ে করার মতো ভুল করে তাহলে কি হবে? সবটা কেমন স্বপ্নের মতো লাগছে ঈশানের, তাই বলতে লাগলো। ম্যাডাম, আমার মনে হচ্ছে সবটা স্বপ্ন। আপনি এই বুঝি বলবেন আপনি আমার সাথে মজা করছিলেন? আমি বুঝতে পারছি না এই মুহূর্তে আপনাকে কি বলা দরকার আর কি বলবো। এইটুকু বুঝতে পারছি আপনার চোখ মিথ্যে বলছে না। ম্যাডাম, বসের কথা যদি বলি তাহলে উনি যদি জানতে পারে আমি এরকম চিন্তাও করেছি, তাহলে তার বড় মেয়েকে বিয়ে করার অপরাধে আমাকে গুলি করে মারবে। এই শহরে থাকার মতো সুযোগটুকু আমার আর হবে না। ম্যাডাম, সবটা ভেবে আমি কিছু বলিনি। আমি আপনাকে পছন্দ করি। আপনার মনে হলো এরকম কিছু বলা দরকার, তাই বলে দিলেন। কিন্তু এসব স্যার জানতে পারলে উনি আমাকে... ঈশানের উত্তরটা সিনথিয়া হ্যাঁ ধরে নিল, কারণ ঈশান এরকম কথা তখনই বলতো যখন ও বিয়েতে রাজি হতো। তাই সিনথিয়া আব্বুর ভয়ে মাথাটা নিচু করে আবারও ঈশানের একটা হাত শক্ত করে বলতে লাগলো। আমার লাইফের সিদ্ধান্তটা আমার নেয়ার মতো সুযোগ আছে ঈশান। তাছাড়া আমি আব্বু আম্মুকে বলেই দিয়েছিলাম, বিয়ে যদি করি তাহলে আমার পছন্দই করব। আব্বু আম্মুকে জানালে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে, এটা ঠিক। কিন্তু আমরা যদি বিয়েটা করে নিই তাহলে আমাদের মেনে নিতে বাধ্য হবে। আজ নয়তো কাল আপনাকে মেনে নিতেই হবে, কারণ আব্বু শত রাগ করলেও তার বড় মেয়েকে ফেলে দিতে পারবে না। দুদিন বাসার বাইরে থাকলে ঠিকই আমাকে ডেকে নেবে, দেখবেন আপনি আমাকে বিয়ে করবেন। আর যদি ভেবে থাকেন আপনার বউ থাকা সত্ত্বেও শ্বশুর আপনার কোনো ক্ষতি করবে, তাহলে ধারণাটা আপনার ভুল ঈশান। আচ্ছা, মেয়েটার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ঈশান শুধু এটুকুই ভাবছে, না হলে কী সব আবোল তাবোল বকছে। জামাই, তার উপর আবার শ্বশুর। ঈশান একটা শুকনো ঢোক গিলল। আম্মু আর বোনের কথাটা মনে হতেই বলতে লাগলো। ম্যাডাম, বাসায় আমার আম্মু আর বোন আছে। ওদের না জানিয়ে বিয়েটা করলে ওরা তো কষ্ট পাবে। আমি ওদের একমাত্র আশা ভরসা, একটা মাত্র বোন আর আম্মুর একমাত্র ছেলে। বিয়েটা যদি ওদের না জানিয়ে করি তাহলে ওরা অনেক বেশি কষ্ট পাবে। একটাবার ওদের কল করে জানিয়ে দিই। তুমি কল করো, আমি ওদের সাথে কথা বলে রাজি করাবো। আম্মু আমাকে ঠিক মেনে নেবে, দেখবে। এবার আপনি শুধু বিয়েটা করতে রাজি হয়ে যান না প্লিজ ঈশান। ঈশান বাসায় কল করলো। আম্মু ফোনটা রিসিভ করলে ঈশান ভালো মন্দ জিজ্ঞেস করলো। তারপর সিনথিয়া ফোনটা নিয়ে আম্মুর সাথে কথা বলতে লাগলো। মেয়েটা পুরো আধা ঘন্টা আম্মুর সাথে কথা বলল। তারপর ভিডিও কলে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আরও কিছুক্ষণ কথা বলল। আম্মু বিয়েতে বারণ করছিল না, আবার হ্যাঁও বলছিল না। তাই সিনথিয়া এবার একটা সময় কান্না করে আম্মুকে কিছু বলল। মেয়েটার কান্না দেখে মনে হয় আম্মু মনটা নরম হলো এখন। তখন উনি বললেন, ঠিক আছে মামুনি, আমি তোমাদের বিয়েতে রাজি। কিন্তু একটা কথা, তুমি বড় লোকের মেয়ে, তুমি কি থাকতে পারবে আমার ছেলের সাথে এই গ্রামে এসে? তোমার আব্বু আম্মু জানতে পারলে এই বিয়েটা কখনোই মেনে নেবে না। আব্বুকে আমি মানিয়ে নেব, তুমি শুধু বলো আমরা বিয়ে করে নিলে তুমি রাগ করবে না প্লিজ। আমি নিজেকে বিয়েটা করে নিতে চাই। আমি যখন জানতে পেরেছি তোমার ছেলে আমাকে ভালোবাসে, তাই ওর থেকে আমি দূরে থাকতে চাই না। মেয়েটা কি নির্লজ্জ, কথাগুলো বলেই চলেছে ঈশান। অন্যদিকে আম্মু তার ছেলের প্রতি সিনথিয়ার সিরিয়াসনেস দেখে হেসে হ্যাঁ সূচক উত্তর দিতেই সিনথিয়া আম্মুকে সালাম দিয়ে কলটা কেটে দিল। তারপর ঈশানের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, না এবার হলো তো, বললাম না সব ঠিকঠাক থাকবে। ম্যাডাম, তারপরও আমার ভয় লাগছে। আপনি আরেকটা বার ভেবে দেখেন। হ্যাঁ, আর কোনো কথা নয় ঈশান। আর আপনি নয়, এখন থেকে তুমি দেখো আমি আব্বুকে ঠিক এমন করেই রাজি করিয়ে নেব। এখন তুমি আমার কথাটা শোনো, চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ের কথাটা শুনেই ঈশানের এক মুহূর্ত দেরি করলো না। আবেগের ঠেলায় আর খুশিতে সিনথিয়াকে আচমকাই জাপটে জড়িয়ে ধরল। ঈশানের এমন কাণ্ডে ম্যাডাম হক চুকিয়ে গেল, কারণ ঈশান আচমকাই ঝড়ের গতিতে ওকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। সিনথিয়া যখন বুঝতে পারল মেয়েটা আবেগের বশে এরকম একটা কাজ করেছে, তখন একটু মুচকি হাসলো আর বলতে লাগলো, ঈশান, আমি বিয়ের কথা বলছি, কিন্তু বিয়েটা হয়নি আমাদের।
সিনথিয়ার কথাতেই ঈশান কিছুটা লজ্জা পেলে ওকে বসিয়ে দিয়ে বলল, সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি, আবেগে এমন করে ফেলেছি। আপনি কখনো নিজের বউ করে পাবো, কিংবা আপনি এরকম করে আজকে নিজে থেকে আমাকে বিয়ের কথা বলবেন, সেটা কখনো কল্পনাই করিনি। এসব গল্প আর সিনেমাতেই হয়, কিন্তু আজ আমার সাথে হচ্ছে। তাই এটা আমার জন্য সৌভাগ্যর নাকি তাকদীর বলবো জানি না। জড়িয়ে যখন ধরেছিলে তাহলে ছেড়ে দিলে কেন? সিনথিয়া মুচকি হাসতেই ঈশান ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে রাখলো। মেয়েটা সুযোগ দিল না, হুমকি দিল কে জানে। কথাগুলো ভাবছিল, এরই মাঝে সিনথিয়া নিজে এসে আলতো করে ঈশানের বুকে মাথা রাখলো। ঈশান হুঁশে ফিরতেই মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় 1000টা চুমু দিল। একটু বাদে সিনথিয়ার মনে হতে লাগলো এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করাটা মোটেও ঠিক হচ্ছে না। সিনথিয়া ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ছেলেটা ওকে ছাড়ছে না। তারপর আবারও চেষ্টা করতেই ঈশান সিনথিয়াকে ছেড়ে দিল। মেয়েটা টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ঈশানের 2 বন্ধু আর ওর কয়েকটা বান্ধবীকে কল করলো। ঈশান একটু অবাক হয়ে ম্যাডামকে বলতে লাগলো, কি হলো ম্যাডাম, ওদের ফোন করলেন যে? ঈশান আবার করলেন নয়, করলে। আর ম্যাডাম নয়, সিনথিয়া। ম্যাডাম কথাটা আমার শুনতে ইচ্ছে করছে না ঈশান। সেটা না হয় ঠিক আছে, কিন্তু ওদের ফোন করলেন কেন? আজব তো, আমাদের বিয়েতে সাক্ষী লাগবে না? তোমার বন্ধু আর আমার বান্ধবীদের ডেকে নিলাম, কারণ আজকে এক্ষুনি এই মুহূর্তেই আমরা বিয়ে করব। আমি তৈরি হয়ে এসেছি, তুমি দেখোনি আমাকে কেমন বউ বউ লাগছে। ঈশান সিনথিয়াকে ছোঁয়া লোভটা সামলাতে পারল না, তাই আলতো করে মুখের দুপাশে হাত রেখে কপালে চুমু খেলো। ঈশানের স্পর্শে মেয়েটা কেমন চুপসে গেল। ঈশান মেয়েটার লজ্জা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। এবার সিনথিয়া ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর একটা হাত ধরল। তারপর মাথা থেকে ঘোমটা ফেলে দিয়ে ঈশানকে নিয়ে অফিসের বাইরে চলে আসলো। অফিসের অনেকেই ঘটনাটা দেখলেও কেউ কিছু বলার সাহস পেল না, কারণ বসের মেয়ে অফিসের বর্তমান এমডি। কি করবে না করবে সেটা কারো থেকে শুনতে সে বাধ্য নয়। ঈশানকে নিয়ে সিনথিয়া একটা রিকশায় উঠল। মেয়েটা ওর কাঁধে মাথা রেখে পুরো রাস্তাটা আসলো। ঈশান শুধু মায়াবিনীর দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখতে এমনিতেই অসম্ভব রকমের সুন্দর, তার উপর শাড়িতে আর লজ্জামাখা মুখে একদম যেন পরীর মতো লাগছে। একটু আগেও মেয়েটাকে কেমন অচেনা মনে হচ্ছিল, কিন্তু যখন থেকে বিয়ের কথা হলো তখন থেকে কেমন 1000 বছরে চেনা মনে হচ্ছে। আর এই মেয়েটাই কিছুক্ষণের মধ্যে ওর বউ হবে। ঈশানের কাছে এখনও সবটা শক্ত মনে হচ্ছে। দুজনে কাজী অফিসের সামনে আসতেই দেখে ঈশানের 2 বন্ধু আর কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার ঈশান আর সিনথিয়া আসতেই মেয়েটি বলতে লাগলো, ঈশান ম্যাডামের সাথে নাকি তোমার বিয়ে হচ্ছে? ম্যাডাম কি বললো? সবটা সত্যি বলছে নাকি আমরাই ভুল শুনছি? ঈশান মুচকি হাসলো, কিছু বলতেও পারছে না। কিছুটা লজ্জা লাগলো, জুনিয়র একটা ছেলে হয়ে কিনা সিনিয়র মেয়েকে বিয়ে করছে। এবার সিনথিয়া সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলুন, আমি কাজীকে বলে রেখেছি, উনি সব রেডি করে রেখেছেন। সিনথিয়া আবারও ঈশানের হাত ধরে ভিতরে আসলো। কাজীর সামনে দুজন বসতেই একটু বাদে কাজী পেপার এগিয়ে দিলে দুজনে সাইন করে দিল। স্বাভাবিকভাবেই দুজনের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের সময় ঈশানের আম্মু আর বোন ভিডিও কলে ছিল। ওদের বিয়েটা সামনে থেকে দেখেছে দুজন। কাজী মোনাজাতে হাত তুলে দোয়া করলো। আম্মু থেকে সিনথিয়া দোয়া নিল। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বান্ধবীদের আর ঈশানের বন্ধুদের নিয়ে বিদায় নিয়ে দুজন বাসার দিকে রওনা দিবে। তখনই ঈশান আমতা আমতা করে বলতে লাগলো, ম্যাডাম, বলছিলাম কি, আপনাদের বাসায় না গেলে হয় না? বর যদি এইসব বিষয়ে জানতে পারে তাহলে তো রেগে যাবে, আর রেগে গিয়ে ফুলবাল কিছু একটা করে ফেলবে। ঈশান, আমাকে তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? ঈশান, আমি যদি তোমাকে বিশ্বাসই না করতাম তাহলে তোমাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিতাম না। তাহলে তুমি কেন পারছো না করতে? আমার জামাইকে কেউ কিছু বলবে আর আমি চুপচাপ দেখে যাব? ঈশান, বাচ্চাদের মতো ভয় না পেয়ে চুপচাপ আমার সাথে বাসায় চলো, আর তোমার ব্যাগ লাগেজ কাল নিয়ে এসো। এখন আমরা সরাসরি বাসায় যাব, দেখি আবু কি বলে।
মেয়েটা আবারও ঈশানের হাতটা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। বাসার সামনে এসে রিকশাটা থামতেই ঈশান নেমে হাতটা বাড়িয়ে দিলে মেয়েটাও ওর হাত ধরে নেমে এলো। দরজায় গিয়ে কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। ওদের এই অবস্থায় দেখে এবার মেয়েটা সিনথিয়ার আম্মুকে একবার ডাকতেই ভদ্রমহিলা দৌড়ে আসলো। ঈশানের এই বাসাতে আগেও কয়েকবার এসেছে। অফিসের বস কাজের জন্য কয়েকবার ডেকেছিল। অবশ্য ম্যাডাম তখন বাসাতে ছিল না, কিন্তু 6 মাস পরেই যে একজন জামাই এসে এ বাসায় সামনে এসে দাঁড়াবে সেটা কখনো কল্পনাও করেনি। এবার সিনথিয়ার আম্মু এসে দুজনকে এ অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ দুজনের গলায় মালা রয়েছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে দুজন স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর শুভ বিবাহটা একটু আগেই সম্পন্ন হয়েছে। সিনথিয়াকে এরকমভাবে ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওর আম্মু বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান বারবার আর চোখে এই সিনিয়র বউয়ের দিকে তাকাচ্ছে, কারণ আজকে মেয়েটাকে নিজের করে বউরূপে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে মেয়েটাকে বুকের সাথে লুকিয়ে রাখতে, হাজারটা চুমু খেতে ইচ্ছে, কিন্তু শাশুড়ির সামনে পারছে না। এবার সিনথিয়া গিয়ে আম্মুর পাশে হাত দিয়ে সালাম করতেই ঈশানও তাই করলো। আম্মু চুপ করে রইল আর সিনথিয়া বলতে লাগলো, আম্মু আব্বু কোথায়? আমরা দুজনে বিয়ে করেছি। ঈশান আমাকে আর আমি ওকে ভালোবাসি, তাই আজ তোমাদের না জানিয়েই বিয়েটা করেছি। আম্মু, আমি বলেছিলাম যাকে ভালোবাসতে পারবো ঠিক তাকেই বিয়ে করব। সিনথিয়ার কথাতে আম্মু যেন এবার হার্ট ফিল করবে এমন একটা অবস্থা হলো। ভদ্রমহিলা কোনো কথা বলছে না দেখে ঈশান বেশ খানিকটা ভয়ে আছে। না জানি ওর আব্বু এসব জানতে পারলে ঠিক কীরকম সিন ক্রিয়েট করবে। কথাগুলো ভেবেই ঈশানের গলা শুকিয়ে আসলো। আম্মু চুপ করে আছে দেখে সিনথিয়া বাসার ভিতরে ঢুকলো না। মেয়েটা ঈশানের দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, আম্মু, আব্বু কোথায়? আব্বুকে ডাকো, জামাই মেয়ে এসেছে, তাদের ঘরে তুলবে। আব্বু সেখানে না থাকলে হয়? আব্বুকে ডাকো তো। সিনথিয়ার এরকম দ্বারা কথাতেই ঈশান বারবার অবাক হচ্ছে। প্রথম থেকেই ওর মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পরেই সিনথিয়ার আব্বু আসলো। ওদের এ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণ যাবৎ অবাক চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক বিশ্বাসই করতে পারছেন না ওনার মেয়ে কিনা বিয়ে করে নিয়েছে না জানিয়ে, তাও আবার অফিসের একটা সামান্য কলিগকে, যাকে উনি সবসময় ধমকের উপর রাখতেন। শেষে কিনা মেয়ে সেই শুকনো জায়গাতেই পা হরকালো। কথাগুলো ভেবেই ভদ্রলোক অবাক চোখে কিছুক্ষণ মেয়ে আর জামাইয়ের দিকে তাকিয়ে রইলেন। এবার সিনথিয়া ইশারা করলো ঈশানকে। তারপর দুজন মিলে আব্বুকে সালাম করলেও আব্বু তেমন কোনো রেসপন্স করলো না। আব্বু, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমি তো তোমাকে বলেছিলাম আমি যাকে ভালোবাসবো তাকেই বিয়েটা করব। তোমার কি মনে হচ্ছে না যে তুমি চুপ করে থেকে আমাদেরকে কষ্ট দিচ্ছ? আমাদের সেই তখন থেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। মেয়ের কথাতে ভদ্রলোকের হুঁশ ফিরতেই একটা হুঙ্কার দিয়ে উঠলো আর বলতে লাগলো, এসব তুমি কি বলছো মামনি? তোমার মাথা ঠিক আছে? যাকে আমি সব সময় ধমকের উপর রাখি তাকে তুমি বিয়ে করেছো? তোমার মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, না হলে এসব অসম্ভব কথা আমার সামনে বলতে না। শোনো, এসব জোকস আর মজা অন্য কোথাও বান্ধবীদের সাথে গিয়ে করবে। এখন ভেতরে এসো আর ওকে চলে যেতে বলো। আব্বু, তোমার কাছে এটা জোক মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমরা দুজন ভালোবেসে বিয়েটা করেছি। তুমি বিশ্বাস করলে না করলে সবটা মিথ্যে হয়ে যাবে না। আমি ঈশানকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। এখন মানবে কি না সেটা তোমার ব্যাপার। তুমি বলো, আমরা চলে যাই। তুমি আমাদের মানতে পারবে না তাহলে বলেই দাও। আমি আমার জামাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী সব আজে বাজে কথা বলছো? সামান্য অফিসের কলিগকে তুমি বিয়ে করার মতো সিদ্ধান্ত নিলে কি করে? একটাবার কি আমাদের জানানোর? থাক আব্বু, তোমাদের জানালে তোমরা কি করতে সেটা আমার ভালো করেই জানা আছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি সেটা না দেখে উল্টো জোর করে আমাদেরকে দূরে সরিয়ে দিতে, তাতে আমরা দুজনেই এক হতে পারতাম না। আমি খুব ভালো করে জানি তুমি ওকে কখনোই পছন্দ করতে না।
দেখো আব্বু, জীবনের টাকাই সব নয়। এত টাকা থাকার পরেও কিন্তু তুমি আমাকে একজন ভালো যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারোনি। তো বারবার মানুষের সামনে আমার মাথা হেট করে দিয়েছো। এসব তোমার মান সম্মান না লাগলেও আমার লেগেছে, তাই যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি। এখন মানবে কিনা তোমাদের বিষয়। কখনোই না। এই ছেলেকে আমি তোমার জামাই হিসেবে কখনোই মানব না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে দূর হয়ে যাও। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে কিনা শেষে এরকম একটা কাজ করতে দুইবার ভাবলো না। না, ভাবলাম না, কারণ আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসাটা এত ভাবনা চিন্তা করে আসে না। আপু আমাকে যতটুকু ভালোবাসা রাখতে পারবে, অন্য কারোর কাছে আমি ততটা ভালো থাকতে পারবো না। ওর হয়তো টাকা নেই, কিন্তু ওর ভালোবাসা আছে। তুমি আমাকে এখান থেকে বের করে দিলে আমি ওকে নিয়ে গ্রামে চলে যাব। সমস্যা একটা চাকরি করলেও সেটা নিয়েই আমি নিজেকে দিব্যি চালিয়ে নিতে পারবো। তারপরে আমার এত কিছু চাই না। আম্মু, তুমি আব্বুকে বলো না সবটা ভেঙে নিতে। তুমি তো বলতে ভালোবাসার মানুষ যেমন হয় ঠিক তেমন করেই তার সাথে মানিয়ে নিতে হয়। আব্বু তো এত কিছু প্রথমে ছিল না, নানুও তো তোমাদের বিয়েটা মানছিল না। সবটা ভেবেই তো আমি ওকে বিয়েটা করলাম। তাহলে এখন কেন আমাদের পারবে না? আব্বু, তুমি ওকে নিয়ে একটু হেল্প করো উপরে উঠতে, তাহলেই দেখবে ও দাঁড়িয়ে যেতে পারবে। তারপর না হয় তোমার টাকা সব শোধ করে দেবে। সাইলা, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। ওকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো, নাহলে কিন্তু আমি কি ঘটিয়ে ফেলবো সেটা নিজেও জানি না। ঠিক আছে আব্বু, আমি বুঝে গেছি তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো। তবে একটা কথা, ওকে আমি কখনো ছাড়তে পারবো না। তুমি যদি ভাবো আজ বাদে কাল আমি ওকে ছেড়ে দেবো, তাই সেটা তোমার ভুল ধারণা। আমি ওকে বিয়ে করেছি, আর এখন থেকে ওর সাথেই থাকবো। যতদিন না তুমি আমাদের মেনে নেবে, ততদিন আমি অন্য কোথাও গিয়ে থাকবো। তোমার কখনো যদি মনে হয় যে আমার জামাইকে মেনে নিবে, তাহলে বলো, আমি আসবো। ততদিন আমি এ বাসাতে আর আসবো না। ঈশান, চলো এখান থেকে। যেখানে আমার জামাইয়ের কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। সিনথিয়া ঈশানের একটা হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে গেলে এবার সিনথিয়ার আম্মু ওদের আটকে দিয়ে বলতে লাগলো, ওগো, তুমি এসব কি বলছো? আমাদের দুইটা মাত্র মেয়ে, তোমার এত এত টাকা পয়সা সম্পদ আর প্রপার্টি, এগুলো দিয়ে তুমি কি করবে? মেয়েরা যদি সুখেই না থাকে, তাদেরই যদি ভালো রাখতে না পারো, কাছে না থাকে ওরা, তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে বলো? তুমি ওদের মেনে নাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, দুদিন বাদে ঠিকই ওদের মেনে নেবে। কিন্তু মাঝখান থেকে শুধু শুধু নিজেও কষ্ট পাবে আর মেয়েটাকেও কষ্ট দিবে। বলি কি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। সিনথিয়া, এই বিষয়ে পরে কথা বলা যাবে। তুমি ওকে নিয়ে রুমে যাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। তোমার আব্বু মাথা গরম আছে, তাই এরকম কথা বলছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে মামনি। সাইলা, আমি কোনো বাচ্চা নই যে আমাকে বোঝালে আমি বুঝে যাব। ওদের এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি জাস্ট ভাবতে পারছি না আমার মেয়ে কিনা শেষে পচা শামুকে পা কাটলো, আমারই অফিসের সামান্য কলিগকে বিয়ে করে আনলো, আবার বলছে তাদের মেনে নিতে হবে। এই অন্যায় আবদার আমি কখনোই মেনে নিব না। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ওর হাত ধরে এসেছো না? ওর হাত ধরে এখান থেকে বেরিয়ে যাও। আম্মু, তুমি তোমার জামাইকে নিয়ে থাকো, আর আমি আমার জামাইকে নিয়ে চললাম। যেখানে আমার জামাইয়ের কোনো সম্মান নেই সেখানে আমি কিছুতেই থাকবো না। আর হ্যাঁ, যতদিন আমাদের মেনে নেবে না ততদিন আর এবার সাথে আমি পা রাখবো না, এটুকু বলে রাখলাম। সিনথিয়ার আব্বু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আম্মু ওকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সিনথিয়া এখনও ঈশানের হাত ছাড়েনি। ছেলেটা ওর পিছন পিছন রুমে চলে আসলো। সিনথিয়ার আব্বুর যেন রাগে মাথা ফেটে যাচ্ছে। ভদ্রলোকের বড় মেয়ে কিনা এরকম একটা কাজ করলো। সিনথিয়ার আম্মু ওদের রুমে এনে বসিয়ে দিল আর বলতে লাগলো, তোমরা কিছু ভেবো না, আমি তোমার আব্বুকে বুঝাবো। মেয়ের বাবাদের এরকম রাগ করাটা স্বাভাবিক। তোমাদের উচিত ছিল বিয়েটা আমাদের জানিয়ে করা। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ না জানিয়ে করলে আব্বু আম্মুর রাগ হবেই। তোমরা রেস্ট করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ঈশান চুপচাপ বসে রইল। এবার সিনথিয়া পাশে বসে ওর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আনমনে কিছু একটা ভাবতে লাগলো। বাবু, এত কিছু ভেবো না তো। আজ বাদে কাল
আব্বু ঠিকই আমাদের মেনে নেবে, দেখো। এর মাঝে আমরা একটা বেবি নিয়ে নিব। আমাদের বেবি চলে আসলে আব্বু মানতে বাধ্য হবে। এখন এসব চিন্তা না করে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। উফ, যা ঝড় ঝাপটা গেল, আব্বুকে বোঝানোটা কি চারটিখানি কথা। একদম চিন্তা করো না, শোনো। দেখো, আব্বু আজ বাদে ঠিক কালই আমাদের মেনে নেবে। আপনি শুধু শুধু এইসব কথা বলছেন। আমি আগেই বলেছিলাম, না জানিয়ে বিয়ে করলে এরকমটা হবেই। আচ্ছা, আমরা এখান থেকে চলে গেলে হয় না? আব্বু তো প্রচুর পরিমাণে রাগ করে আছে, যদি উল্টাপাল্টা কিছু একটা করে বসে। সিনথিয়া ঈশানের কথাতে উঠে বসলো। তারপর ছেলেটার মুখোমুখি বসে রাগী দৃষ্টিতে তাকাতেই ঈশান আমতা আমতা করতে লাগলো। ছেলেটা বুঝতে পারলো না ম্যাডামের এরকম রাগ করার কারণটা। ঈশানের এমন বাচ্চাদের মতো ফেস দেখে সিনথিয়া আর রাগ করতেই পারল না। উল্টো একটু মুচকি হেসে ঈশানের গালে টুস করে একটা চুমো খেয়ে নিল। ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকাতেই ও বলতে লাগলো, শোনো, আমি তো তোমার বউ, এখন অফিসের বস নই যে তুমি আপনি করে ডাকবে। আর হ্যাঁ, এত ভয় পাওয়ারও কিছু নেই। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বুঝতে পারছো না? আমি আমার জুনিয়র বয়ের কোনো ক্ষতি হতে দেবো না। এখন কথা না বলে আমার মাথায় আদর করে দাও। সিনথিয়া কথাগুলো শেষ করে আবারও ঈশানের কোলের মধ্যে শুয়ে পড়ল। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ বাদেই সিনথিয়ার আম্মু এসে দরজায় নক করলো। সিনথিয়া উঠে যেতেই ঈশান ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো সিনথিয়া খাবার নিয়ে বসে আছে। ঈশান এসে পাশাপাশি বসতেই মেয়েটা খাবার খেয়ে ওর হাতে উঠিয়ে দিয়ে সামনে বসে রইল। মেয়েটা নিজে খাবার নিচ্ছে না দেখে ঈশান বলল, আপনি বসে আছেন যে, আপনিও নিন, আমি নিজে উঠে নিতে পারবো। তোমার এখান থেকেই খাও, আর আমাকেও খাইয়ে দাও বেবি। ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকাতেই ও একটা মুচকি হাসি দিয়ে বলল, কি নাও, আমাকে খাইয়ে দাও। ঈশান একটু চুপ থেকে তারপর নিজ হাতে খাবার মেখে সিনথিয়ার মুখের সামনে ধরতেই মেয়েটা বাচ্চাদের মতো খেতে লাগলো আর পা দোলাতে লাগলো। এই মুহূর্তে ঈশান মেয়েটাকে খাওয়াচ্ছে আর ভাবছে, কে বলবে এই মেয়ে গুনে গুনে ওর থেকে ঠিক 4 বছরের সিনিয়র। উল্টো ওর কাছে এসে যেন একদম বাচ্চা হয়ে গেছে। ভালোবাসার মানুষের কাছে বোধহয় মেয়েরা এরকমই। ঈশান সিনথিয়াকে খাওয়াচ্ছিল, নিজেও খাচ্ছিল না বলে মেয়েটা একটু বাদে ওকে খাইয়ে দিল। সিনথিয়া প্লেটগুলো নিয়ে নিচে রেখে আসলো। তারপর এসে দেখলো ঈশান বিছানায় গা এলিয়ে দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। মেয়েটা দরজাটা লক করে এসে ওর পাশে শুয়ে পড়ল। ঈশানের বুকের মধ্যে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। সিনথিয়া ঈশানের বুকে একটা কিস করতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর বুকের সাথে মাথাটা চেপে ধরল। মেয়েটা বুঝতে পারল ঈশানের নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। এবার সিনথিয়া ঈশানের বুকে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, এখনো কি তোমার চিন্তা হচ্ছে শোনা? না মানে, আসলে আপনার আব্বু অমন করে রেগে আছে, তাই বলছিলাম কি যে আমার এখানে থাকাটা বোধ হয় ঠিক হবে না, তাই না? এই কথা আর একবারও আমি শুনতে চাইছি না ঈশান। বেবি, ঘুমাও না, আর আমাকেও ঘুমাতে দাও। মেয়েটা চুপ করে রইল। কিছুক্ষণ বাদে বুঝতে পারল ও ঘুমিয়ে পড়েছে। একদম বাচ্চাদের মতো লাগছে মেয়েটাকে। সিনথিয়ার শরীর থেকে একটা মাতাল করা মেয়েলি ঘ্রাণ ওকে পাগল করে দিয়েছিল। তার উপর একটা পারফিউম ইউজ করছে, যেটা খুব করে ওকে মেয়েটার কাছে টানছে। ঈশান মেয়েটার গলায় আর ঘাড়ে নাক ডোবালো। তখনই মেয়েটা বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিয়ে ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। ঈশান একটু মুচকি হেসে মেয়েটাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। বিকেলে ঘুম ভাঙলে দেখলো সিনথিয়া আম্মু আর বোন বসে টিভি দেখছে। তখন মেয়েটা ঈশানের হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে আসলো। তারপর ডাইনিংয়ে বসিয়ে দিয়ে ওর আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু নাস্তার জন্য কি বানিয়েছো? টেবিলের উপর গিয়ে দেখো রাখা আছে, যেটা তোমার পছন্দ সেটাই করা হয়েছে। সিনথিয়া এবার একটা প্লেটে নাস্তা নিয়ে ঈশানের সামনে দিয়ে ওর পাশে বসে পড়ল। না, আমাকে খাইয়ে দাও, আর তুমি খাও। নাস্তা শেষ করে দুজন এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল।
আম্মু কফি দিয়ে গেল। সিনথিয়া একটা কফি নিয়ে নিজে খেলো, তারপর ঈশানের সামনে মগটা ধরলো। ছেলেটা অবাক চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অনেক বেশি অবাক হচ্ছে, কারণ মেয়েটা বাচ্চাদের মতো কীরকম যেন ওর পিছন লেগেই আছে। আসার পর থেকে ঈশানের হাত ধরে এটা করাচ্ছে ওটা করাচ্ছে। এবার সিনথিয়া এসে রেলিংয়ের সামনে দাঁড়ালো, তারপর ঈশানের এক হাত ধরে টেনে এনে ওকে নিজের একদম পিছনে দাঁড় করালো। হাতটা পেটের উপর রেখে ঈশানের বুকের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ঈশান একটু কফি খাচ্ছে তো সিনথিয়া একবার খাচ্ছে। সিনথিয়া ঈশানের জানার কৌতূহলটা বুঝতে পেরে বলল, এক মগে দুজনে একসাথে খেলে ভালোবাসা বাড়বে শোনো। দুজনেই পুরো 1.5 ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে রইল। সিনথিয়া হাজারটা কথা বলছে আর ঈশান বারবার ওর মাথায়, ঘাড়ে আর গলায় চুমু দিচ্ছে। ঈশান যতবার সিনথিয়ার গলায় আর ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিচ্ছে ততবার মেয়েটা কেঁপে উঠছে, কেমন করে যেন শিউরে উঠছে। ঈশান বুঝতে পারল মেয়েটার অস্বস্তি লাগছে, তাই আর জ্বালালো না। একটু বাদেই সিনথিয়ার ছোট বোন এসে ওদের ডেকে গেল। তখন ঈশান সিনথিয়াকে ছেড়ে দিল। ঈশান চলো ডিনারটা করে নিই, আমার ভালো লাগছে না, খেয়ে এসে শুয়ে পড়ি, চলো ঘুমাতে হবে, তাহলে হয়তো ভালো লাগবে। কেন, শরীর খারাপ করলো নাকি আবার? যা ধকল গেল না আজ, বিয়ে থেকে শুরু করে আব্বুর সাথে কথা কাটাকাটি সব মিলিয়ে ভালো লাগছে না। শোনো চলো না এখন। সেজন্য বলেছিলাম আব্বা আমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার দরকার নেই। আপনি আমার কোনো কথাই শোনেন না, জোর করে। বেবি এই কথা আর বলবে না। আব্বু আম্মু যে আমাদের বিয়েতে কীরকম মত দিত সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তাই ওদের জানাইনি। এখন কথা না বাড়িয়ে চলো। ঈশান আর কোনো কথা বলল না। সিনথিয়ার সাথে এসে নিচে খাবার টেবিলে বসতেই ওর আব্বু কেমন করে যেন ওদের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে না থেকে খাবার খাও, আর খুব বেশি সমস্যা হলে বলো। আমি তো বলছি তুমি যতদিন আমাদেরকে মেনে না নিবে আমরা ততদিন এই বাড়িতে আসবো না। সিনথিয়া আব্বুর সাথে এরকম কথা বলাতে এবার আম্মু বলতে লাগলো, তুমি এরকম কথা কেন বলছো মামনি? তোমার আব্বু কি একটাবার এই কথা বলেছে? আসার পরেই তো বললো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার জামাইয়ের টাকা পয়সা নাই তো সেই জন্য এরকম করে তাড়িয়ে দিচ্ছিল। একদিন আমার জামাইকে তোমার খুব ভালো লাগবে, তখন মনে হবে যে আমি আজকে বিয়েটা করে এতটাও ভুল করিনি যতটা তুমি ভেবেছিলে। সিনথিয়ার কথা ঈশান চুপচাপ শুনল। দুজন খাবার খেয়ে রুমে আসলো। ঈশান বেডে আসছে না, তাই মেয়েটা বলতে লাগলো, কি হলো, বসে আছো কেন? শোবে না নাকি ঘুমানোর ইচ্ছে নেই? আমি বলছিলাম কি, যতদিন আপনার আব্বু আমাদের না মেনে নেয় ততদিন অবধি আমরা আলাদা থাকলে হয় না? একদমই না, খুব খারাপ হবে। বিয়ে করেছি জামাইয়ের থেকে দূরে থাকার জন্য নয়, তার কাছে থাকার জন্য। শোনো এখন কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। একসাথে না শুলে হয় না? না হয় না। সিনথিয়া যে পরিমাণ রাগী আর জেদি তাতে ওকে কিছুতেই আলাদা থাকতে দিবে না। ভাবনা শেষ হওয়ার আগেই মেয়েটা নিজেই উঠে গিয়ে ওর হাত ধরে টেনে বেডে এনে শুয়ে দিল। ঈশান শুতেই সিনথিয়া ওর অন্য পাশে শুয়ে ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান সিনথিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশান কথা বলছে না দেখে মেয়েটা বলতে লাগলো, ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি, তাহলে তোমার কি এমন ক্ষতি হবে শুনি? না মানে তোমার আব্বু যে পরিমাণে রেগে আছে তাতে এত সহজে আমাকে মেনে নেবে বলে মনে হচ্ছে না। তাই আমি চাইছি না এই মুহূর্তে আমাদের মাঝে অন্য কিছু হোক। একদমই হয় না, আমি বেবি চাই। এখন তুমি ভেবে দেখো আমাকে দিবে কিনা। শোনো আমাদের বেবি চলে আসলে দেখবে আবুর মনটা নরম হবে, ওদের মুখের দিকে তাকিয়ে হলেও তোমাকে মেনে নেবে। আর কতদিন রাগ করে থাকবে? যদি দেখে আমি কষ্ট পাচ্ছি তখন ঠিকই তোমাকে মেনে নেবে, দেখবে শোনো। সিনথিয়া ঈশানের বুকে থুতনি ঠেকিয়ে ওর বুকটা নিজের দিকে তুলে পড়ল। বেবি তুমি শুধু শুধু টেনশন করছো, এসব চিন্তা বাদ দিয়ে আমাকে একটু আদর করো তো। এখন এগুলো না করলেই নয়? না একদম না, এত কথা বাড়াও কেন ঈশান? তোমাকে বলছি আদর করতে, তুমি করবে? সিনথিয়া মুখটা একটু এগিয়ে দিতেই ঈশান কপালে চুমু দিল। মেয়েটা ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। কখন দুজনে ঘুমিয়ে পড়েছে কথা বলতে বলতে সেটা জানে না।
তারপর সিনথিয়া যখন ঘুম ভাঙলো ও উঠে বসে দেখে ঈশান বেডের এক সাইডে বসে কিছু একটা ভাবছে। আজ অফিসে যাবে না বলেই দুজনে একটু লেট করে উঠল। আর কাল বিয়ে হয়েছে, আজ অফিসে গেলে কেমন দেখায়। ঈশানকে মুখ গোমরা করে থাকতে দেখে সিনথিয়া উঠে এসে ওর পাশাপাশি বসলো। তারপর কাঁধে মাথা রেখে বলল, শোনো, তুমি কি আমাকে একটুও বিশ্বাস করতে পারছো না? সত্যি করে বলো তো, কি করলে তুমি আর ভয় পাবে না আমাকে বলো? না, কিছু না। বলছিলাম আমি এখানে না থাকলে হয় না? শ্বশুর বাড়িতে থাকাটা কেমন দেখায়, তাই বলছিলাম। না, হয় না। আচ্ছা ঈশান, আব্বু আম্মু তোমাকে কিছু বলেছে? সত্যি করে বলো তো, আব্বু কি বলেছে? আব্বু তোমাকে নিশ্চয়ই কিছু একটা বলেছে, না হলে এরকম কথা কখনোই বলতে না। না, কি বলবে? আর কি বা বলার থাকতেই পারে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সকালে আমার আগে উঠেছো। তারপর আব্বু তোমাকে ডেকে নিয়ে কিছু বলেছে, আর না হলে তুমি ওনার সামনে এগিয়েছিলে, তখন কথা শুনিয়েছে। সত্যি করে বলো ঈশান, নালে আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। শোনো, তুমি খুব ভালো করেই জানো রাগ করলে আমি কি করতে পারি। এখন ভদ্র ছেলের মতো আমাকে বলো আব্বু কি বলেছে। ঈশান কথা ঘোরানোর চেষ্টা করছে। সিনথিয়া ততই কথাটা ওকে জিজ্ঞেস করলো। শেষে উপায় না পেয়ে বারবার বারণ করার সত্ত্বেও যখন মেয়েটা ওকে ছাড়লো না, তখন ঈশান বলতে লাগলো, এগুলো কি খুব বেশি শোনার দরকার আছে? যা সত্যি আব্বু সেটাই বলেছে, তাছাড়া উনি তো ঠিকই বলেছে। কি ঠিক বলেছে সেটাই আমি শুনতে চাচ্ছি। ঈশান, আমার মেজাজটা খারাপ করে দিও না। রাগের মাথায় উল্টোপাল্টা কিছু বলে ফেললে শেষে তোমারই খারাপ লাগবে। আমাকে বলো আব্বু তোমাকে কি বলেছে, আর কি জন্য তুমি এখান থেকে চলে যাওয়ার মতো কথা বলছো? ঈশান আমতা আমতা করতে লাগলো। সিনথিয়া জানে ওর আব্বু কি বলতে পারে। ঈশান সিনথিয়াকে বোঝানোর চেষ্টা করেও যখন পারল না, তখন সিনথিয়া রাগি রাগি চোখে তাকিয়ে ওর সামনাসামনি দাঁড়িয়ে রইল। ঈশান কথা বলছে না, তাই সিনথিয়া নিজে বলতে লাগলো, ও, তুমি এত সহজে বলবে না তো? বুঝতে পেরেছি, তুমি হয়তো চাইছো আমি নিজের কোনো ক্ষতি করি, তাই না? তাহলে তুমি বলবে। ঈশান কোনো উপায় না পেয়ে মেয়েটার হাত ধরে টেনে এনে নিজের কাছে বসালো। এরপর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিতেই মেয়েটা ওর বুকের মধ্যে মুখ লুকালো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর থুতনিটা সিনথিয়ার মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, বলেছিলে যে আমি নাকি আপনাকে প্রেমে জালে ফাঁসিয়েছি। বলছিল যে আমি নাকি আপনাকে প্রেমে জালে ফাঁসিয়েছি, ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনাকে বিয়েটা করেছি। যত টাকা লাগে উনি আমাকে দেবে, আমি যেন আপনাকে ছেড়ে এখান থেকে চলে যাই। ঈশান মন খারাপ করে কথাটা বলতেই সিনথিয়া নিজেকে ছাড়িয়ে নিল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে বিষয়টা নিয়ে ঈশান ঠিক কতটা টেনশানে আছে। ঈশান ভাবছে ওর কোনো ক্ষতি করে দিলে আম্মু আর বোন কেমন করে থাকবে। ঈশান আব্বু এইটুকু বলেছে নাকি আরো কিছু বলেছে? বাদ দাও না, যেটা সত্যি সেইটাই তো বলেছে। আমার কি যোগ্যতা আছে তোমাকে বিয়ে করার? যদি থাকতো তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতে পারতাম। তাছাড়া তুমি কিভাবে যে আমাকে বিয়ে করলে আমি সেটাই বুঝতে পারছি না। আমার না আছে টাকা পয়সা, আর না আছে কোনো পার্সোনালিটি। তোমার পাশে আমি সত্যিই যাই না, তাই না সিনথিয়া? একদম এসব বাজে বাজে কথা বলবে না। আমি ভালো করেই বুঝতে পারছি আব্বু তোমাকে হাজারটা কথা শুনিয়েছে। তুমি নিচে গিয়েছিলে কি জন্য? আব্বু জেদ ধরে বসে আছে, থাকো। আজ বাদে কাল তোমাকে মেনে নিতেই হবে। তাহলে তুমি দৌড়ে নিচে গেলে কোন কাজের জন্য? ছাড়ো না এইসব কথা, ছাড়ো না এইসব কথা নিয়ে কি দরকার ঝামেলা করার? যতদিন না স্যার আমাকে মেনে নিতে পারে ততদিন আমি এখানে না থাকি, সেটাই ভালো হবে। আর তাছাড়া কি ঈশান, বিয়ে করেছি কি জামাইয়ের থেকে দূরে থাকার জন্য? 30টা বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি, তাহলে এত সহজে ছেড়ে দেবো কি করে? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি ঈশান? তোমার কাছে থাকার জন্যই বিয়েটা করেছি। এত কাছে থাকার পরেও যদি তুমি আমাকে আমার ভালোবাসাটা বুঝতে না পারো, তাহলে আমার বোঝানোর মতো আর কোনো মাধ্যম নেই। সিনথিয়া বুঝতে পারলো ওরা এখানে থাকাতে আব্বু খুশি নয়। কথাগুলো ভেবেই সিনথিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। মেয়েটা ঈশানের একটা হাত ধরে ওকে নিচে নিয়ে আসলো। আব্বুকে না পেয়ে সিনথিয়া বলতে লাগলো, আম্মু, আব্বু কোথায়? এক্ষুনি ডাকো তো, আমার আব্বুর সাথে কথা আছে। মামনি, কি হয়েছে? তুমি এমন করে রেগে আছো কেন? আমি রেগে আছি কেন সে কারণটা আমার থেকে তোমারই ভালো জানার কথা না? আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই ছেলেটাকে নিয়ে এসেছি বলে কি তোমাদের এতই সমস্যা হয়েছে? আমি কালকে যখন বললাম আমরা চলে যাই,
তখন তো আমাকে যেতে দিলে না। আমার জামাইকে নিয়ে যদি আব্বুর এতই সমস্যা থাকে তাহলে বলে দিতে, কাল দরজা থেকেই ফিরে যেতাম। ঈশানকে এত করে শোনানোর কি ছিল? আমরা দুজন দুজনকে ভালোবাসি বলেই বিয়েটা করেছি, সেটাও আমাদের অন্যায় হয়েছে। আমি বুঝতে পারছি টাকা পয়সা আর প্রপার্টি তো তোমাদের কাছে সব কিছু হয়েছে না, তাহলে এগুলো নিয়েই থাকো। এগুলো তোমাদের কতটুকু সুখ দিতে পারে আমিও দেখব। আব্বুকে ডাকো, আব্বুর সাথে আমি কথা বলতে চাই। যখন বাসায় রাখলে তখন বলেই দিতে পারতে আমাদের সহ্য করতে পারছেন না। তাহলে খামোকে এখানে রেখে আমার জামাইকে অপমান করার কি খুব বেশি দরকার ছিল? ওর টাকা পয়সা নেই বলে ওকে তোমরা যা ইচ্ছে তাই বলবে? মামনি, তুমি রাগ করো না, তোমার আব্বু না বুঝেই বলে ফেলেছে। আব্বু, ছোট বাচ্চা যে না বুঝেই কথা বলে ফেলেছে। হ্যাঁ দেখো, এসব নাটক না আমার সামনে করো না। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে বলে দাও, আমি আর কখনোই তোমাদের এই বাড়িতে আসবো না। সিনথিয়া, তুমি খামোকা রাগ করছো। আমি তো বললাম তেমন কিছু বলেনি স্যার। কি দরকার ঝামেলা করার? উনি একটু রেগে আছে, রাগ কমলেই ঠিক হয়ে যাবে দেখবে। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাইছি না। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেখানে আমার জামাইয়ের কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে চাই না। আম্মু যখন আব্বু বাসায় ফিরবে আমাদের ডেকো, আমরা কথা বলেই যাব। তোমার আব্বু তো বাসায় নেই, বাইরে গেল। কবে ফিরবে আমি সেটাও জানি না। তাহলে ততদিন অবধি আমরা অন্য কোথাও থাকি। যতদিন আব্বু আমাদের মেনে না নিবে ততদিন আমি আর এই বাড়িতে ফিরবো না। মামনি, কি পাগলামি করছো? তোমার আব্বু না বুঝে এরকম একটা কাজ করেছে। শুধু শুধু বাচ্চাদের মতো কেন জেদ করছো? রাগ অভিমান করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় বলো? আম্মু, আমি রাগ অভিমান করছি না, সেটা আব্বু করছে। উনি আমাকে আর আমার জামাইকে মেনে নিতে পারছে না। তাহলে তোমরা থাকো এইসব নিয়ে। এত বড় বাড়ি গাড়ি আমার আর কোনো দরকার নেই। এখান থেকে অফিসে যাওয়াটাও বন্ধ করে দেবো, আর শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। আব্বু সবটা মেনে নিলে ভালো, না হলে থাকো তোমরা জেদ ধরে। আমি নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি, সেটাতেও তোমাদের সমস্যা। দুইবার আমার মান সম্মানের উপরে আঘাত করলো, তাতে তো আব্বুর কোথাও কোনো সমস্যা হয়নি। উল্টো নিজে থেকে বিয়ে ঠিক করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। ঈশান কথা বলতে গেলেও সিনথিয়া ওকে বারবার ধমক দিয়ে থামিয়ে দিয়েছিল। ঈশান আর সেখানে দাঁড়ালো না, রুমে চলে আসলো। সিনথিয়ার সাথে এখন কথা বলে পারা যাবে না, মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। একটু বাদেই সিনথিয়া রুমে ঢুকলো। ঈশান উঠে দাঁড়াতেই মেয়েটা একটা লাগেজ বের করে সেখানে ওর কাপড় চোপড় ঢোকাতে লাগলো। ঈশান চুপচাপ মেয়েটার কাণ্ড দেখছে। তখন সিনথিয়া বলতে লাগলো, বাসা থেকে চলে যাব সেই জন্য কাপড় চোপড় গোছাচ্ছি। যতদিন অবধি আব্বু নিজে থেকে আমাদেরকে না রাখবে ততদিন আর এ বাসাতে আসবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার উচিত ছিল কালই এখান থেকে চলে যাওয়া, নাহলে এতগুলো কথা তোমাকে আজ শুনতে হতো না। ঈশান এসে সিনথিয়ার হাতটা ধরল, তারপর ওকে নিচের দিকে ফিরিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার মেয়েটা কিছুটা শান্ত হলো। ঈশান সিনথিয়ার মুখের পাশে হাত রেখে কপালে চুমু খেলো। মেয়েটার কপালে সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করতেই মেয়েটা একটা হাতে শার্টের কলারটা আর অন্য হাতটা বুকের উপর রাখলো। ঈশান কিছুটা সময় নিয়ে শান্ত স্বরে পড়ল, বাসা থেকে যাওয়ার কি দরকার? তুমি এখানে থাকো, আমি না হয় মেসে গিয়েই থাকি। তারপর যখন স্যার আসবে তখন। একদমই না, আমি তোমার থেকে দূরে থাকতে চাইছি না ঈশান। এমনটা করে তোমার ভালো লাগলেও আমার লাগবে না। আমি তোমার সব কথা মানতে পারলেও এই কথাটা মানতে পারছি না। প্লিজ আমাকে বাধা দিও না ঈশান। আমি চাইছি না কোনো বাধা বিপত্তি ঝামেলা নিয়ে এখানে থাকতে। ঈশান কোনোভাবেই বউটাকে বোঝাতে পারল না। অবশেষে উপায় না পেয়ে চুপ করে রইল। সিনথিয়ার ব্যাগ গোছানো হলে ওর হাত ধরে টানতে টানতে ডাইনিংয়ে নিয়ে আসলো। আম্মু আর বোনকে বসে থাকতে দেখেও সিনথিয়া কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। তখন আম্মু বলতে লাগলো, মামনি, তুমি খামোকা এত রাগ করছো? তুমি জানো তোমার আব্বু একটু এরকমই। বাসা থেকে চলে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এরকম কাজ করো না তো। আব্বু, তুমি ওকে নিয়ে রুমে যাও। সিনথিয়া আম্মুর কোনো কথাই শুনল না। ঈশানের হাত ধরে এক প্রকার রাগ নিয়ে বাইরে চলে আসলো। আম্মু ওদের বারণ করলো না যেতে, আর ঈশানও ওকে বোঝানোর চেষ্টা করেছে। উল্টো সিনথিয়া ওকে ধমকে আর রাগ দেখিয়ে চুপ করিয়ে দিল।
ঈশান মেয়েটাকে কিছু বোঝাতে তো পারলই না, উল্টো মেয়েটা ওকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। ঈশান সিনথিয়াকে বোঝাতে না পেরে অবশেষে হার ছেড়ে দিল। দুজনে একটা রিকশায় বসে আছে। কোথায় যে যাচ্ছে মেয়েটা কিছুই জানে না ঈশান, তাই কৌতূহলবশত প্রশ্নটা করেই বসল। কোথায় যাচ্ছি আমরা বলুন তো? হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে আসলে এখন আবার কোথায় যাচ্ছি সেটাও তো বলছো না। কোথায় যাব? হোটেলে উঠবো। শোনো, তুমি এক কাজ করো, ব্যাগপত্র যা কিছু আছে নিয়ে হোটেলে চলে আসবে। কয়েকদিন যে সেখানে থাকবো, তারপরে না হয় একটা ছোট্ট বাসা নিয়ে নেব। আব্বুতেও কোনো বাসাতে আমি থাকতে চাইছি না। সিনথিয়া, এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এরকম করার কি দরকার আছে? সবটা ঠিক হয়ে যাবে বললাম তো। তুমি আমার কথাটা মানবে না, তাই তো? না, আমি তোমার কোনো কথাই শুনতে চাইছি না এই মুহূর্তে। তোমার এই সব জ্ঞানমূলক কথা আমি শুনতে চাইছি না। আমি একবার যখন বলেছি এই বাড়িতে থাকবো না, তো যতদিন না তোমাকে সম্মানের সাথে ফিরিয়ে নিচ্ছে ততদিন সেখানে আর আমি যাচ্ছি না। আমরা যাচ্ছি না। আব্বু তোমাকে এরকম একটা কথা বলতে পারলো কি করে? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করেছিলে বলে টাকার জন্য ঈশান? এটা বলবে? না, ভালোবেসেছিলাম বলেই বিয়েটা করেছিলাম। তাহলে আর কোনো কথা নেই, চুপ করে থাকো। আর একটা কথা শুনতে চাইছি না। আচ্ছা, হুটহাট করে এভাবে বাসা থেকে চলে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাকে বলো? সেটা হয়তো হবে না, তবে আব্বু না আসা পর্যন্ত আমরা ওই বাসায় আর যাচ্ছি না। দুজনে একটা বড় হোটেলের সামনে এসে দাঁড়ালো। ঈশান রিক্সা ভাড়াটা মেটাতেই রিক্সাওয়ালা চলে গেল। দুজনে ভিতরে এসে একটা রুমে চাবি নিয়ে সেখানে চলে আসলো। রুমে প্রবেশ করে দেখে রুমটা বেশ বড়। সিনথিয়া এসে বেডে বসতেই ঈশান বলতে লাগলো, আচ্ছা, রাগ করে তো চলে আসলে, এখন থেকে এখানে থাকবে সেটাও মানলাম। এখানেই বা কতদিন থাকবো আমরা? হোটেলটা দেখেই বোঝা যাচ্ছে অনেক টাকা গুনতে হবে। হ্যাঁ, সে তো হবেই। তোমার এসব নিয়ে এত চিন্তা কিসের শোনো? আচ্ছা, কতদিনই বা এখানে থাকবো আমরা? একদিন না একদিন তো এখান থেকে যেতেই হবে। তাই বলছিলাম কি, একটা বাসা নিলে কেমন হতো? বেবি, সেটা আমিও ভেবেছি। তোমাকে এত চিন্তা করতে হবে না। কয়েকদিন যাক, দেখি আব্বু কদিন পরেই ফিরে, তারপর না হয় নিব। সিনথিয়া ঈশানের সাথে ওর মেসে আসলো। তারপর ব্যাগপত্র নিয়ে আবারও বেরিয়ে পড়ল। ঈশান বারণ করলো এখান থেকে যাবে না, কিন্তু মেয়েটা জেদের কাছে ওকে বারবার হাঁটতে হচ্ছে। মেয়েটা আগের দিনের মতোই ঈশানের পাশে বসে কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে রেখেছে। এরপর কি করবে একটাবার ভেবেছো? কি আর করবো, অন্য কোথাও একটা জবের ব্যবস্থা করব। আমি থাকতে তোমাকে জব করতে হবে কেন? আর তুমি কি অফিসেও যাবেন না? না, আমি চাইছি না এই মুহূর্তে ওই লোকটার কোনো কিছু ব্যবহার করতে। তাতে উনি ভাববেন যে ওনাকে ছাড়া আমি চলতে পারি না। তাহলে আমি চাকরিটা ছেড়ে দিলে কি করব? এই মুহূর্তে কিছু করাও যাবে না। আর এভাবে বা কতদিন চলবে? তার উপর আজ নয়তো কাল তো চাকরিতে যেতেই হবে। বাসায় আম্মু আর বোনের জন্য যদি টাকা না পাঠাই, তাহলে ওরা কিভাবে চলবে? এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর যদি এতই জব করার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলো, আমি আমার বান্ধবীর আব্বুর সাথে কথা বলে তোমার একটা জবের ব্যবস্থা করে দেবো। এখানকার থেকে স্যালারি ভালোই হবে ওখানে। ঈশান মেয়েটাকে বোঝাতেই পারছে না যে জবটা কেনই বা ছাড়বে। মেয়েটার জোর জবরদস্তিতে ঈশান রাজি হতে বাধ্য হলো। কিন্তু তার আগেই কাজ হলো যে কদিন ওরা এখানে থাকবে, আর সিনথিয়া এখন থেকে আর অফিস যাবে না। ঈশান নিজের পরিবার আর সিনথিয়াকে নিয়ে টেনশন করছে সেটাও বুঝতে পেরে বলল, তোমার কি মনে হচ্ছে ঈশান আমাদের কাজ করার প্রয়োজন আছে? আমার অ্যাকাউন্টে এখনও যে পরিমাণ ব্যালেন্স আছে না, সেটা যদি আমরা দুজনে বসেও খাই তাহলে সারা জীবন ভালোভাবেই চলে যাবে। তোমাকে এত টেনশন করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। ঈশান, সব বিষয়ে তোমার এত সংকট আর ভয় কিসের বলো তো? আজ বাদে আপু আমাদের মেনে নিলেই নিবেই, ঠিক আছে? উনি উনি মেয়েদেরকে ছাড়া থাকতে পারে না, সেটা আমি খুব ভালো করেই জানি। না জানিয়ে বিয়েটা করেছি তাই রাগ করে আছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসলো। রুমে প্রবেশ করতেই মেয়েটা ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। বেবি, তুমি তো আনরোম্যান্টিক কেন বলো তো? তোমার কি আমাকে আদর করতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না আমাকে ভালোবাসতে? আমার বয়সটা তোমার থেকে বেশি বলেই কি তুমি আমার থেকে দূরে সরে থাকো ঈশান? কী সব বলো তুমি? ওসব ভাবলে ভালোবাসতাম না, আর তুমি বলতেই বিয়েটাও করতাম না।
কালকে থেকে তোমার বিহেভিয়ারটা সেটাই মনে হচ্ছে আমার ঈশান। যদি আমাকে ভালোই বাসতে তাহলে একটু হলেও আদর করতে, নিজেই কাছে আসতে। বিয়ের পর থেকে দেখছি তুমি আমার থেকে দূরে সরে থাকারই চেষ্টা করছো। বুঝতে পেরেছি, বউটাকে আদর করতে হবে তাই তো। শোনাবো, বলছিলাম কি এখন এসব না করি, আব্বু আমাদেরকে মেনে নিক, তারপর না হয় এইসব নিয়ে ভাবা যাবে। একদমই না। আর কতক্ষণ অপেক্ষা করব? এতগুলো বছর অপেক্ষা করে তোমাকে পেয়েছি ঈশান। আমি তোমার কাছে একটা বেবি চাই। বেবি আসবে শুনলে আব্বু আমাদের মেনে নেবে, বাধ্য হবে মেনে নিতে। এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করো তো শোনো। সিনথিয়া ঈশানের দিকে এগিয়ে আসতেই ঈশান ওকে আরেকটু নিজের কাছেই টেনে নিল। সিনথিয়া দুজনের ঠোঁট এক করে দিল। ঈশান 5 মিনিট মেয়েটাকে চুমু খেয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও সিনথিয়া ছাড়ল না। ঈশান জোর করে বউটাকে ছাড়ল, তারপর ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো। সিনথিয়া চোখ জোড়া বন্ধ করে নিয়ে ছেলেটার চুলগুলো খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানের আদরের স্পর্শে মেয়েটা একটু একটু করে কেঁপে উঠছে। ঈশান আদরের মাত্রাটা বাড়াতেই ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই সিনথিয়া কেমন বিছানা চাদরটা এক হাতে খামচে ধরল। ঈশান মেয়েটার হাতের ভাঁজে হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল। সময়ের সাথে সাথে দুজনের নিঃশ্বাসটা পুরো রুম জুড়ে বিচরণ করতে লাগলো। মেয়েটাও নিজের উপর থেকে নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আত্মসমর্পণ করলো ছেলেটার কাছে। পরদিন সকালে ঘুম ভাঙলে ঈশান আশেপাশে সিনথিয়াকে কোথাও পেল না। মেয়েটাকে দেখতে না পেয়ে খানিকটা ভয় পেয়ে গেল। কোথায় গেল মেয়েটা? রাতে তো ওর বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। ঈশান তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমের দরজা দেখলো, সেখানেও নেই। এবার বাইরে যেতে গিয়ে মনে হলো ব্যালকনিতে দেখা হয়নি। ঈশান দ্রুত ব্যালকনিতে আসতেই দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে। সিনথিয়াকে দেখে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, যাক মেয়েটা কোথাও যায়নি, না হলে টেনশানে শেষ হতো না। ঈশান এক মুহূর্ত আর দেরি না করে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়ালো। সিনথিয়া অন্যমনস্ক, তাই ঈশানের উপস্থিতি বুঝতে পারল না। ঈশান মেয়েটাকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে শাড়ি গলিয়ে পেটের উপর 2 হাত রেখে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে তারপর নাকটা গলায় ছোঁয়াতেই মেয়েটি কিছুটা চমকে উঠল। তারপর যখন ওই চেনা শরীরের স্পর্শ ঘ্রাণটা বুঝতে পারল, তখন ঈশানের 2 হাতের উপর হাত দুটো রেখে একটু মুচকি হেসে বলতে লাগলো, তুমি কখন উঠলে শোনো? এই তো কিছুক্ষণ আগে। তুমি রুমে নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে এসে গেলাম। এখানে দাঁড়িয়ে কি এত ভাবছো? বেশি টেনশন হচ্ছে কোনো কিছু নিয়ে? শোনাবো। না, এমনিতেই শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়িয়েছি। কেন, খুব বেশি শরীর খারাপ লাগছে কি? না তা না, এমনিতেই। ওসব কথা থাক, এখন আমাকে এমন করে জড়িয়ে ধরে রাখো তো, ভালো লাগছে আমার। ঈশান বারবার সিনথিয়ার ঘাড়ে আর গলায় চুমু খাচ্ছে। মেয়েটা ততবারই কেমন করে কেঁপে উঠছে। এমন করেই দুজনের পরের দিনগুলো কাটতে লাগলো। এরই মাঝখানে কেউ আর অফিসে যায়নি। 1 সপ্তাহ পার হতেই দুজনে একটা বাসা নিয়ে নিয়েছিল। দুজনের জন্য বাসাটাই বেশ বড়। সব কিছু গুছিয়ে নিয়েছে দুজনে। সিনথিয়ার আম্মু বাসার খোঁজ জানতে পেরে এসে ওদেরকে কয়েকবার বাসায় যেতে বলে গেছে। ভদ্রমহিলা প্রায়ই এসে ওদের রিকোয়েস্ট করে বাসায় ফিরে যেতে, কিন্তু সিনথিয়া জেদের কাছে অটল। ও কিছুতেই বাসায় যাবে না। ও বলে দিয়েছে যতক্ষণ আব্বু না ডাকবে ততদিন অবধি সিনথিয়া ওই বাসায় যাবে না। দিন দিন সিনথিয়া কেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ 1.5 মাস মাঝে পার হয়ে গেছে। ওরা নতুন বাসাতে আছে। এরই মাঝে সিনথিয়ার আব্বু বাসায় ফিরেছে। ঈশান সেটা ভালো করেই জানতে পেরেছে। অন্যদিকে সিনথিয়া শুধু অপেক্ষা করছে ওকে আব্বু কখন ডাকবে। অপেক্ষার প্রহর শেষ হলো 2 মাসের মাথায়। আব্বু ওদের ডেকে পাঠালো। সিনথিয়াও এসেছিল আজকে আব্বুর সাথে শেষবার কথা বলতে। দুজনেই বাসায় আসলো। বাবা মেয়ে সামনাসামনি বসে আছে ডাইনিং রুমে। সিনথিয়ার আব্বু কোনো কথা বলছে না দেখে সিনথিয়া বলতে লাগলো, ডেকে এনেছো কি চুপ করে থাকার জন্য? কথা বললে বলো, না হলে চলে যাচ্ছি। আর হ্যাঁ, সেদিন যেন কি বলেছিলে আমার জামাইকে, তোমার অনেক টাকা হয়ে গেছে, তাই টাকা দিয়ে তার ভালোবাসাকে তুমি কিনে নেবে। তোমার একটা সমস্যা কোথায় জানো তো বাবা?
সব কিছুতেই না তুমি টাকার সাথে গুলিয়ে ফেলো। আচ্ছা মানলাম টাকার সব, কিন্তু তারপরেও কি তুমি আমার ভালোবাসার মানুষটাকে কিনতে পেরেছো বলো? ভদ্রলোক কথা বলছে না। অন্যদিকে ঈশান সিনথিয়াকে বারবার চুপ করানোর চেষ্টা করলেও মেয়েটা থামছে না। ভদ্রলোককে হাজারটা কথা বলে চলেছে। আব্বু উত্তর দিচ্ছে না দেখে এবার সিনথিয়া উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আব্বু, ঈশানের যদি এতই লোভ থাকতো তাহলে সেটা এতদিনে আমি ওর কাছে থেকেই বুঝতে পারতাম। 2টা মাস পার হয়ে গেছে, কখনো ওর মুখ থেকে শুনিনি ওর কাছে আমি না অন্য কিছুর প্রয়োজন। উল্টো এই বাসা থেকে যাওয়ার পর নিজে জব করে আমাদের সংসারটা চালাচ্ছে। তারপর কখনো আমাকে বলেনি অফিসে যেতে। তুমি এতটাই ছোট ভাবলে, কিন্তু বোঝার চেষ্টাও করলে না ও তোমার মেয়েকে ঠিক কতটা ভালোবেসেছে আর ঠিক কতটুকু সুখে রাখে। বিয়ের পর থেকে ও তোমার তো দূরের কথা আমার থেকে একটা টাকা পর্যন্ত নেয়নি। তাহলে তোমার কেন মনে হচ্ছে ও টাকা পয়সার জন্য আমাকে ভালোবেসেছিল? আমাদের ভালোবাসাটা না মন থেকে হয়েছিল আবু, আর তুমি সেটা বুঝতে পারছো না। তুমি জেদ ধরেই যদি বসে থাকবে তাহলে আমাদেরকে ডেকেছিলে কেন? আমাদের মানবে না সেটা তোমার বিষয়, আমি তো তোমাকে জোর করছি না। আম্মু, আবু যদি ভেবে থাকে আমি ওকে নিয়ে সুখে নেই, তাহলে সেটা তার জীবনের সব থেকে বড় একটা ভুল ধারণা। তুমি আমাদের ওই ছোট্ট বাসাতে গিয়ে বুঝতে পেরেছো আমরা কতটা হাসি খুশি আর হ্যাপি থাকি। তাহলে তুমি কেন আব্বুকে বলতে পারছো না আমরা ভালো আছি, আমাদের নিয়ে ওনাকে এত চিন্তা করতে হবে না? তোমার এতই যদি সমস্যা থাকে তাহলে বলে দাও, আমরা এই শহর ছেড়েও চলে যাচ্ছি। তুমি তো ওকে মেয়ের জামাই বলে পরিচয় দিতে পারছো না। সম্মানে লাগছে এটা বলতে যে তোমার জামাই একটা সাধারণ অফিসের স্টাফ। ও ভালোবাসার কাছে এগুলো কোনো সমস্যা নয়, সেটা তুমি নিজেও খুব ভালো করেই জানো। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব, তাহলে তোমাদের আর আমার মুখটাও দেখতে হবে না। সিনথিয়া কথাগুলো শেষ করার আগেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। মেয়েটা আর কিছু বলতে পারছে না, মাথার এক পাশে চেপে ধরল। এবার পড়ে যেতে নিলেই ঈশান সেটা বুঝতে পেরে মেয়েটাকে ধরে ফেলল আর বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সিনথিয়া, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? তোমার খারাপ লাগছে? আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে জান, বলো আমাকে। সিনথিয়া কোনো কথা বলার আগেই সেন্সলেস হয়ে গেল। ঈশান খানিকটা ভয় পেয়ে গেল। সিনথিয়ার আম্মু এসে ওকে বলতে লাগলো, আব্বু, তুমি ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। আমি ডক্টরকে কল করছি। ঈশান সিনথিয়াকে রুমে নিয়ে আসলো, বেডে শুয়ে দিল। একটু পর ডক্টর এসে কনফার্ম করলো মেয়েটা প্রেগনেন্ট আর 2 সপ্তাহ চলছে। কথাটা শুনে ঈশান প্রচণ্ড পরিমাণে খুশি হলো। মেয়েটা বেশ কিছুদিন ধরেই পাগলামি করছে বেবি নেওয়ার জন্য, আর আজকে আল্লাহ ওদের সেই অনুভূতির সম্মুখীন করলো। ঈশানের আম্মু আর বোন এই বিষয়টা জানতে পারলে কতটা খুশি হবে ভেবেই চোখে পানি চলে আসলো। এরই মাঝে সিনথিয়ার আব্বু এসে ওর কাঁধের উপর হাত রাখতেই ঈশান বলতে লাগলো, স্যার, আমি আপনাদের মেয়েকে আপনাদের দেখে দূরে সরিয়ে দিয়েছি। আমি আসলেই খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি যে ম্যাডাম এরকম রাগ করে বাসা ছেড়ে চলে যাবে। এসব কথা থাক ঈশান, আমি তোমাদের মেনে নিয়েছি। আমি দেখতে চেয়েছিলাম তোমাদের ভালোবাসাটা ঠিক কতটা খাঁটি। তোমরা দুইজন দুইজনকে ভালোবাসো। আমি তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ। আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। এমন একটা সুখবর শোনার পর কোনো বাবাই তার মেয়েকে না মেনে নিয়ে থাকতে পারে না, সে যতটাই কঠোর হোক না কেন। ঈশান একটু মুচকি হাসতেই ভদ্রলোক ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। ঈশান এতগুলো দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে অফিসের বজ্জাত বস ওদের মেনে নিল। ঈশানের মাঝে আম্মু আর বোনকে কল করে জানালো খুব শীঘ্রই ওদের ঘরে ছোট্ট একটা নতুন অতিথি আসছে। ঈশান ফোনটা রেখে দিল। একটু বাদেই যখন সিনথিয়ার জ্ঞান ফিরল তখনও উঠে বসে দেখে পাশে ঈশান বসে আছে। ঈশানকে দেখে মেয়েটা উঠে বসে নিজেকে বেডে থেকে বলতে লাগে, ঈশান, আমার হঠাৎ করে এরকম মাথা ঘুরে গেল কেন বলো তো? খুব ভয় লাগছে। আমি কি বড় কোনো রোগে অসুস্থ হয়ে পড়লাম বলো তো? তোমরা ডাক্তার দেখেছিলে, কি বললো? সে নাকি ডাক্তার দেখাতে যেতে হবে। ঈশান, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি কথা বলছো না কেন? তুমি মিটমিট করে হাসছো কেন? আমাকে বলো না কি হয়েছে আমার। সিনথিয়ার এরকম বাচ্চা সুলভ কথা শুনে ঈশান কিছুক্ষণ হাসলো, তারপর মেয়েটার মুখোমুখি বসলো। ঈশানের সিনথিয়ার গালে হাত রাখতে মেয়েটা ওর হাতের উপর হাত রাখলো।
ঈশান ওর কপালে একটা চুমু দিল, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, একসঙ্গে দুইটা খুশির খবর আছে, ওই জন্যই হাসি। আগে বলো তুমি কোনটা শুনতে চাও বউ? আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাতে হাসি পাচ্ছে? তুমি না বড্ড ফাজিল ঈশান। কি হয়েছে সেটা বলো না, চিন্তায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ঈশান। আরে বাবা, এত চিন্তা করার কিছুই নেই। বললাম তো, এত ভয় পেতে হবে না। খুব শীঘ্রই তুমি আম্মু ডাক শুনবে। তুমি বরাবর যেটা চেয়ে এসেছিলে সেটা তুমি শুনতে পাচ্ছ খুব শীঘ্রই। দিনটা খুব দূরে নয় পাগলি, যেদিন কেউ একজন তোমাকে আম্মু আর আমাকে আব্বু বলে ডাকবে। ঈশানের মুখে এমন কথা শুনে সিনথিয়া স্তব্ধ হয়ে রইল। ঈশান মেয়েটাকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতেই সিনথিয়া ওকে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এই পাগলি কান্না করছে কেন? দেখো সব ঠিক আছে তো, তোমার কিছুই হয়নি, টেনশন করো না শোনাবো। তুমি তো এমনটাই চেয়েছিলে, তাহলে কান্নাকাটি করছো কেন? ঈশান, আমি আমি আজকে কতটা হ্যাপি সেটা সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে জানো, আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে বেবি নিতে পারবো না, অনেক সমস্যা। খুব বেশি খারাপ লাগতো তখন। আমিও ভয় পেয়ে গেছিলাম যখন 1-1.5 মাস পার হয়ে গেল। মনে হয়েছিল আমি হয়তো সত্যি কখনো আম্মু ডাকটা শুনতে পাবো না। আর আজকে যখন কথাটা শুনলাম তখন আমার এতটা এতটা ভালো লাগছে সেটা তো ওকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আজকে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি। ঈশান সিনথিয়ার মুখটা তুলে গালের দুপাশে হাত রেখে কিছুক্ষণ সারা মুখে চুমু দিল। মেয়েটা কিছুটা শান্ত হতেই ঈশান আবারও ওকে বুকের সাথে জড়িয়ে নিল। এখন আর কাছে না মেয়েটা। ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আর দ্বিতীয় সুখবরটা শুনবে না? আর কি সুখবর? তোমার আব্বু আমাদের মেনে নিয়েছে। ওনার আর কোনো রাগ নেই আমার ওপর। উনি আজকে আমাদের মেনে নেওয়ার জন্য এখানে ডেকেছিলেন। আর তার আগেই তুমি 1000টা কথা বললে। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে খুব বেশি খারাপ হয়নি, কি বলো? সিনথিয়া কিছুটা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়ে নিল। ঈশান আবারও মেয়েটার মুখটা তুলে মুচকি হেসে বলতে লাগলো, একটা কথা ভাবছি, জানো তো? কি কথা? তোমাকে সুন্দর লাগছে, কিন্তু যখন বেবিটা আসার দিনগুলো এগিয়ে আসবে তখন তুমি গোলুমোলু হয়ে যাবে এখনকার থেকে অনেক বেশি। তখন তোমাকে দেখতে কেমন লাগবে তাই ভাবছি। সব তো তুমিই করছো, তোমার জন্যই হয়েছে এসব। আম্মু ডাক শুনতে গেলে তো এইটুকু সহ্য করতে হবে জান পাখি। আমি জানি, আমার করে বলার কি আছে? বাবা হওয়ার অনুভূতিটা ঠিক মনে হয় এরকমই। আমি বলে বোঝাতে পারছি না যে কতটা খুশি আজ। আই লাভ ইউ সোনা জামাই। আই লাভ ইউ টু আমার বস বউ। গল্পটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।